আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আস্তে আস্তে জয়েন হোক, আমরা ইনশাল্লাহ শীঘ্রই শুরু করে দিব। তোমরা সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এটা আমাকে একটু জানাও। ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম। শাহেদ, আসিফ, সবাই আস্তে আস্তে জয়েন হয়ে 14 জন জয়েন করছে। আরও যারা আছে তারা সবাই আস্তে আস্তে জয়েন হয়। আর তোমাদের পরিচিত কেউ থাকলে আমাদের গ্রুপে যারা করছে, অলরেডি এনরোল করছে, তাদেরকে হচ্ছে যে মেনশন করে দাও, ঠিক আছে? আর আমার সাউন্ড ক্লিয়ার শোনা? হ্যাঁ ঠিক আছে, দুজন বলছে ক্লিয়ার, আসিফ বলছে, বনফুল বলছে ঠিক আছে, ক্লিয়ার হলে ঠিক আছে। আমরা 2 মিনিট পরে শুরু করবো, ঠিক আছে ইনশাল্লাহ। 2 মিনিট পরে শুরু করবো, আমরা 2 মিনিট একটু ওয়েট করি। আজকে আসলে সব কিছু সেট আপ করতে একটু লেট হয়ে গেছে আর কি। ইনশাল্লাহ নেক্সট থেকে এই লেটটা হবে না। জোবাইর আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, তোমাদের কি অবস্থা? জিদান, সব ক্লিয়ার, ঠিক আছে জিদান। আচ্ছা, তো আমরা শুরু করি। যা জয়েন হয় আস্তে আস্তে জয়েন হবে, প্লাস হচ্ছে যে তোমার ম্যাক্সিমাম পোলাপাইনি তো তোমার হচ্ছে যে রেকর্ডের ক্লাসই দেখে, যতই বলি না কেন, এটা আর কি সমস্যা থেকেই যাবে আসলে। আচ্ছা, তো আমরা শুরু করি। সবার শুরুতে আমরা কি কি টপিক আজকে আলোচনা করব তার একটা লিস্ট করে রাখছি আমি। কোষের আবিষ্কার ও পরিচিতি নিয়ে আলোচনা করব, কোষের বৈশিষ্ট্য, কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করব, কোষবিদ্যা বা সাইটোলজি নিয়ে আলোচনা করব, কোষতত্ত্ব বা সেল থিওরি নিয়ে আলোচনা করব, সেল ভলিউম নিয়ে বা কোষের আয়তন নিয়ে আলোচনা করব, এবং সেল টাইপস, কি কি টাইপসের সেল আছে, কিসের উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফিকেশন করছি, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ। ওকে, তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে কোষের আবিষ্কার। কোষের আবিষ্কার নিয়ে আমরা একটু আলোচনা করি। কোষের আবিষ্কার, এখন কোষের আবিষ্কার করছে কে, এটা নিয়ে হচ্ছে যে দুইটা জিনিস তোমাদের জানতে হবে। এক নম্বর হচ্ছে যে কোনো সজীব কোষ না, বুঝছো, সজীব কোষ না, কোষের জাস্ট হচ্ছে যে কোষ প্রাচীরটা একজন আবিষ্কার করছে সবার প্রথমে, তাও মৃত কোষের কোষ প্রাচীর। সেটা হচ্ছে যে রবার্ট হুক নামক একজন বিজ্ঞানী, রবার্ট হুক নামক একজন বিজ্ঞানী মৃত কোষের কোষ প্রাচীর আবিষ্কার করেন। মৃত কোষের কোষ প্রাচীর উনি আবিষ্কার করেন, ঠিক আছে? কোষ প্রাচীর আবিষ্কার করেন, প্রাচীর আবিষ্কার করেন। তাও হচ্ছে যে উনি যেহেতু সবার প্রথমে কোষ প্রাচীর আবিষ্কার করেন, এই জন্য ওনাকে বলা হয় কোষের আবিষ্কারক বলা হয়। রবার্ট হুককে বলা হয় কোষের আবিষ্কারক। কেন কোষের আবিষ্কারক বলা হয়? কারণ হচ্ছে যে উনি সবার প্রথমে মৃত কোষের কোষ প্রাচীর আবিষ্কারক। তাহলে রবার্ট হুককে বলা হয় কোষের আবিষ্কারক, কারণ হচ্ছে উনি মৃত কোষের কোষ প্রাচীর আবিষ্কার করছেন, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে যে তোমার আরেকটা যে ইনফো তোমাদের জানতে হবে, এই সজীব কোষ কে প্রথম অবজারভেশন করছে? সজীব কোষ, আচ্ছা এখানে, হ্যাঁ আজকে উদ্ভিদ বিজ্ঞান। শাহেদ, আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক আছে। তাহলে সজীব কোষকে আবিষ্কার করছে সেটা আমাদের জানা লাগবে। সজীব কোষ আবিষ্কার করছে হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। এই দুইটা ইনফো যা লাগবে শুধু আমরা তা নিয়ে আলোচনা করবো। অ্যান্টনি ভ্যান আবিষ্কারক নিয়ে, বিজ্ঞানীদের নিয়ে অনেক কথা আছে, ঠিক আছে, বিভিন্ন বইতে। এগুলো তোমাদের কোনোটাই জানা লাগবে না, তোমরা হাইস্ট রিডিং দিতে পারো। আমি এখানে তোমাদেরকে এই রিলেটেড যা পড়াই দিব, যে বিজ্ঞানীদের নাম বলবো, শুধু তোমরা তাই মনে রাখতে হবে, ঠিক আছে, পরীক্ষার জন্য পড়তে হবে। আরগুলো আমি রিডিং দেওয়ার জন্য আর কি রিডিং পড়তে পারো। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক হচ্ছে যে কি করেন, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক হচ্ছে সজীব কোষের
আবিষ্কার, সজীব কোষের আবিষ্কারক। সজীব, সরি সবীজ না, সজীব কোষ। কোষের কোষঝিল্লি, সজীব কোষের কোষঝিল্লি আবিষ্কার করেন কোষ ঝিল্লি। তাহলে আমরা দুইটা ইনফো এখান থেকে ভালো করে মনে রাখা লাগবে বিজ্ঞানীদের নাম নিয়ে। এক হচ্ছে যে কোষের আবিষ্কারককে এটা বলতে পারে, তখন সেটা হচ্ছে রবার্ট হুক নামক একজন বিজ্ঞানী। আর যদি আমাদের জিজ্ঞেস করে যে সজীব কোষকে আবিষ্কার করে বা সজীব কোষের কোষঝিল্লিকে আবিষ্কার করে, তাহলে আমরা বলবো অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। লিউয়েন হুক, একজন হচ্ছে রবার্ট হুক, একজন হচ্ছে লিউয়েন হুক। ঠিক আছে, লিউয়েন হুক হচ্ছে সজীব, আর রবার্ট হুক হচ্ছে যে মৃত কোষের কোষপ্রাচীর বা কোষের আবিষ্কার। ঠিক আছে, এই দুইটা ইনফো তোমরা মনে রাখবা। ওকে, এরপর হচ্ছে উদ্ভিদ কোষের সুস্পষ্ট নিউক্লিয়াস কে দেখতে পান, এটা একটু লাগবে। উদ্ভিদ কোষের সুস্পষ্ট নিউক্লিয়াস কে দেখতে পান? আচ্ছা, তোমরা সবকিছু ক্লিয়ার শুনতেছো তো? তো রবার্ট ব্রাউন নামক একজন, নামের শুরু তো রবার্ট আছে, রবার্ট ব্রাউন নামক একজন বিজ্ঞানী, রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন নামক একজন বিজ্ঞানী হচ্ছে যে উদ্ভিদ কোষের সুস্পষ্ট নিউক্লিয়াস দেখতে পান। তোমরা এদিকে কয়েকটা জিনিস মাথায় রাখবা যে সুস্পষ্ট নিউক্লিয়াস কে দেখতে পান, তারপর হচ্ছে যে সজীব কোষের কোষঝিল্লি কে আবিষ্কার করেন, তারপর হচ্ছে মৃত কোষের কোষপ্রাচীর কে আবিষ্কার করেন। এই তিনটে ইনফো তোমাদের মাথায় রাখতে হবে কোষের আবিষ্কার নিয়ে। এখন এই যে আমরা কোষের আবিষ্কার সম্পর্কে পড়লাম, এখন আমরা জানি যে কোষ বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, এখন আমরা কোষ সম্পর্কে একটু ওরিয়েন্টেড হব। তোমরা এই তিনটে ইনফো একটু নোট করে রাখবা, এই তিনটে ইনফো তোমাদের লাগবে। এক নাম্বার ওয়ান হচ্ছে যে মৃত কোষের কোষপ্রাচীর কে আবিষ্কার করেন, রবার্ট হুক। তারপর হচ্ছে যে কোষের সজীব কোষের কোষঝিল্লি কে দেখতে পান, সেটা হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। তারপরে হচ্ছে যে রবার্ট ব্রাউন সুস্পষ্ট নিউক্লিয়াস দেখতে পান। ঠিক আছে, এই তিনটে ইনফো তোমাদের জানা লাগবে। এখন হচ্ছে আসো কোষ কাকে বলে বা কোষ জিনিসটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কোষ, তো কোষ হচ্ছে যে জীবদেহের গঠনগত ও কার্যগত একক। গঠনগত ও কার্যগত একক। এখন গঠনগত একক বলতে কি বোঝায় আর কার্যগত একক বলতে কি বোঝায়? ঠিক আছে, গঠনগত একক মানে হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট। গঠনগত একক হচ্ছে স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল, আর এটা হচ্ছে ফাংশনাল, ফাংশনাল ইউনিট। তাহলে এখন গঠনগত বলতে কি বুঝে? আমি যেটা নর্মালি দিই সেটা হচ্ছে, ধরো হচ্ছে লিভারের কথা চিন্তা করো, লিভার বা যকৃতের কথা চিন্তা করো। এই যকৃতটা হচ্ছে যে অনেকগুলো ছোট 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 সেল দ্বারা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এই সেলগুলা মিলেই হচ্ছে যকৃত তৈরি হয়েছে। এই জন্য যকৃতকে মানে হচ্ছে যে কোষকে গঠনগত একক বলা হয়। মানে এটা হচ্ছে যে বিভিন্ন অঙ্গের গঠনে সাহায্য করে। এটাকে তোমরা আরেকভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে একটা ক্রোনোলজি দিয়ে যে কোষ, ঠিক আছে, অনেকগুলো একই ধরনের কোষ একসাথে যখন একই ধরনের কাজ সম্পন্ন করে তখন আমরা তাকে বলি টিস্যু। তাহলে কোষ, অনেকগুলো কোষ মিলে তৈরি হয় কি? টিস্যু। অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয়? টিস্যু। এরপরে এই অনেকগুলো টিস্যু মিলে তৈরি হয় একটা অঙ্গ। অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি হয়? একটা অঙ্গ তৈরি হয়। অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হয় কি? অঙ্গতন্ত্র। অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হয় অঙ্গতন্ত্র। আলটিমেটলি হচ্ছে আমাদের পুরা জীবদেহ বা আমাদের ফুল বডিটা তৈরি হয়। ঠিক আছে, জীবদেহ বা ফুল বডিটা তৈরি হয়। ওকে, তাহলে কোষ, কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে অঙ্গতন্ত্র। ঠিক আছে, এর মাধ্যমে হচ্ছে যে আমাদের জীবদেহ গঠিত হয়। তাহলে আমরা জীবদেহকে ভাঙতে ভাঙতে বা আমরা যদি চিন্তা করি আমাদের পুরো জীবদেহটা গঠন করছে কি? পুরোটাই হচ্ছে কোষ দিয়ে গঠন করা। ঠিক আছে, এই জন্য বলছে গঠনগত একক। এখন কার্যগত একক কেন বলা হয়েছে? কার্যগত একক হচ্ছে যে এই যে আমাদের দেহে বিভিন্ন কাজ সম্পন্ন হচ্ছে, সেই কাজগুলো তো আলটিমেটলি অনেকগুলা কোষই করতেছে, কোষের সমন্বয় হচ্ছে। ঠিক আছে, আমাদের বিভিন্ন অর্গানগুলো যদি আমরা চিন্তা করি, হার্ট পাম্প করে আমাদের রক্ত সারা দেহে পরিবহন করে, অনেকগুলো কোষের সমন্বয় তৈরি, তা আলটিমেটলি কোষীয় কাজগুলো করতেছে। এই জন্য কোষকে বলা হয়েছে কার্যগত একক বা
ফাংশনাল ইউনিট, ঠিক আছে? স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম, এটাই হচ্ছে সেল বা কোষ। তাহলে আমরা ডেফিনেশনটা একটু বোঝার চেষ্টা করলাম। কত সালে সজীব কোষ আবিষ্কার, এগুলো তো বইতেই আছে, যেগুলো লাগবে আমি তোমাদের তো সেগুলো বলবো, তাই না? বইতে যেগুলো আছে অযথা যে কোশ্চেনগুলো ব্যাখ্যামূলক তুমি ওইগুলো বলবা, জ্ঞানমূলক কোশ্চেনগুলো তো বইতে আছেই, সেগুলো কেন আমি যে ওইগুলো ক্লাসে দিলে তো ক্লাসের মেইন ফোকাস থেকে সরে যাব। শাহেদ, এখানে তো হচ্ছে যে কোনো কোশ্চেন আনসারিং সেশন হচ্ছে না, কোশ্চেন তুমি যে এটা কনসেপচুয়াল বুঝবা না যে এটা কেন বলা হয়েছে, সেই কোশ্চেনগুলো করলে সেগুলো এক্সপ্লেন। কত সালে সজীব কোষ আবিষ্কার হয়েছে এটা তো ইম্পর্টেন্ট না, প্লাস হচ্ছে যে এটা যদি তোমার জানতে ইচ্ছে বই আছে, বই থেকে জ্ঞানমূলক তথ্যগুলো হচ্ছে যে জেনে নিবা, ঠিক আছে? জ্ঞানমূলক তথ্যগুলো তো এখানে মানে এখানে দেওয়ার না, যেগুলো লাগবে জ্ঞানমূলকের মধ্যে যেগুলো লাগবে সেগুলো আমি ক্লাসে বলে দিব তোমাদেরকে, জাস্ট ওইগুলো নোট করে রাখবা। কমেন্ট তো আমি অবশ্যই দেখি, কমেন্ট দেখবো না কেন, রিলিভেন্ট হলে আমি অবশ্যই আনসার করবো, যেটা ইগনোর করে যাবো সেটা বুঝবা যে সেটার কোনো ইম্পর্টেন্স নাই, ঠিক আছে? এটুকু তো বুঝতে হবে। আচ্ছা, তাহলে কোষের আমরা কোষের আবিষ্কার হচ্ছে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি, কোষের পরিচিতি নিয়ে একটু আলোচনা করছি, ডেফিনেশন নিয়ে একটু আলোচনা করছি, আপাতত এটুকুই যথেষ্ট প্রথমটুকুর জন্য। এখন হচ্ছে আমরা সেলের বৈশিষ্ট্য পড়বো, ঠিক আছে? হ্যাঁ, বইয়ে সব থাকলে তুমি হচ্ছে যে তোমার যদি প্রয়োজন না থাকে তাহলে তো ক্লাস করার দরকার নেই, তাই না? যাদের প্রয়োজন আছে তারা করবে, তুমি সব জানলে তো ক্লাসের প্রয়োজন নেই, বইতে তো সবই আছে, তাহলে তো আর ক্লাস এক্সিস্ট করতো না, তাই না? এখানে যারা পারে না তাদের জন্য ক্লাস, বুঝছো? যারা নতুন, যারা পারে না, যে পারে তার জন্য তো ক্লাস না, তার অযথা এখানে টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে হচ্ছে কোষের বৈশিষ্ট্য কি? প্রথম হচ্ছে যে জীবনের জন্য কোষ যেহেতু কাজ করতে হবে, তাহলে হচ্ছে যে অনেক টাইপের ফাংশন আছে। এখন হচ্ছে যে জীবনের জন্য যা যা প্রয়োজন তাই সবকিছুই হচ্ছে কোষের ভিতরে থাকবে, তারপরে সকল জীবনের সকল প্রয়োজনীয় উপাদান কোষে থাকবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে কি, সকল প্রয়োজনীয় উপাদান কোষে থাকবে, প্রয়োজনীয় উপাদান কোষে থাকে, এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। সকল প্রয়োজনীয় উপাদান, যে যে মেটাবলিজম করে, সেলের অনেকগুলো ফাংশন আছে আমরা দেখবো, প্রত্যেকটা ফাংশনের জন্য বিভিন্ন কম্পোনেন্ট প্রয়োজন, কোথাও প্রোটিন প্রয়োজন হয়, কোথাও এনার্জি প্রয়োজন হয়, ঠিক আছে? এই প্রোটিন সিনথেসিস করার সিস্টেম, এনার্জি সিনথেসিস করার সিস্টেম সবগুলোই হচ্ছে যে সেলের ভিতর থাকে, ঠিক আছে? হুম, তাহলে হচ্ছে যে সকল প্রয়োজনীয় উপাদান কোষের ভিতরে থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে তোমার সেল কি করে, সেল বিপাক ক্রিয়া করে, মেটাবলিজম করে, তাহলে বিপাক ক্রিয়া প্রদর্শন করে। বিপাক, এখন বিপাক কেন প্রদর্শন করে? বিপাক প্রদর্শন করে বা বিপাক ক্রিয়া করে। এখন বিপাক প্রদর্শন করলে কি হবে দেখো, বিপাক মানে কি, মেটাবলিজম, মেটাবলিজম। ইংলিশ টার্মগুলো আমি ইউজ করতেছি কারণ ইংলিশ টার্মগুলো তোমাদের পরীক্ষার জন্য লাগবে, ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রায় দেখবে যে বাংলাতে কোশ্চেন হয়, যে অপশনগুলো সেগুলো হচ্ছে যে ইংরেজিতে থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিপাক বা মেটাবলিজম হচ্ছে যে প্রদর্শন করে সেল, বিপাক বা মেটাবলিজম। সেল কেন বিপাক প্রদর্শন করে দেখো, সেলের অনেকগুলো ফাংশন থাকে, ম্যাক্সিমাম ফাংশনের জন্য এনার্জি প্রয়োজন, ঠিক আছে? এখন সে এনার্জির জন্য হচ্ছে মেটাবলিজম হয়, মেটাবলিজমের মাধ্যমে এনার্জি তৈরি হয়, ওই এনার্জিগুলো ইউজ করে সেল বিভিন্ন ফাংশন করে, ঠিক আছে? তাহলে এই জন্য হচ্ছে যে সেলে বিপাক বা মেটাবলিজম হয়, ঠিক আছে? বিপাকের মাধ্যমে বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে শক্তি তৈরি করে। এই ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ পড়বো, এগুলো মেইনলি আমরা ইন ডিটেলস আলোচনা করবো। পরিপাক ও শ্বসনের মধ্যে মেটাবলিজম আসলে কিভাবে হয়, কিভাবে শক্তি উৎপন্ন হয়, সেগুলো আমি ডিসকাস করবো। উদ্ভিদ সাহিত্যের মধ্যে উদ্ভিদ কিভাবে শক্তি উৎপন্ন করে খাদ্য থেকে, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরো কিছু আছে, সেটা হচ্ছে যে তোমার সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে। এখন সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে বলতে কি বুঝে দেখো, একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, তোমার হচ্ছে কতটা সেল ডিভিশন হবে, কোথায় গিয়ে স্টপ হবে, কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন শুরু হবে, কোথায় শেষ হবে, এগুলো সবগুলো হচ্ছে যে সেট করা থাকে, বা সবগুলো একটা সিস্টেমেটিক হয়তো আগে কন্ট্রোল, ইন কন্ট্রোল থাকে, নিয়ন্ত্রিত থাকে। যখন এই নিয়ন্ত্রণটা লস হয়ে যাবে তখন হচ্ছে র্যাপিড সেল ডিভিশন হবে, তখন ক্যান্সার তৈরি হবে, ঠিক আছে? নেক্রোসিস হবে, অ্যাপটোসিস হবে, এই জিনিসগুলো হবে যখন নিয়ন্ত্রণ হারাই ফেলবে। তাহলে যখন সুনিয়ন্ত্রিতভাবে বিভাজন হবে
তখনই হচ্ছে জীবদেহ সুষমভাবে বের উঠবে। যখন এই নিয়ন্ত্রণটা হারাই ফেলবে তখনই হচ্ছে তোমার বিভিন্ন রোগ সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে সেলের ইন্ট্রিনসিক বৈশিষ্ট্য বা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে যে সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠা। যখন এই স্বাভাবিকতাটা মানে হারাই ফেলে তখনই হচ্ছে বিভিন্ন রোগের তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে জিনগত, তোমরা কি শুনতেছ? জিনগত, সরি, জিনগত তথ্য ধারণ ও সঞ্চারণ করে। জিনগত তথ্য ধারণ এবং সঞ্চারণ করে। ঠিক আছে, জিনগত তথ্য ডিএনএ এর মধ্যে থাকে। ওই ডিএনএ হচ্ছে যে এই জেনেটিক ম্যাটেরিয়ালগুলো হচ্ছে যে ডিএনএ এর মাধ্যমে বা মা বাবা থেকে বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে যায়। ঠিক আছে, বা উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে যে মাতৃ উদ্ভিদ থেকে এরপর হচ্ছে যে চারাগুলো আসে, সেগুলোর মধ্যে হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়। ঠিক আছে, এজন্য যে মিষ্টি আম যেটা থাকে ওইটার থেকে যে নতুন চারা তৈরি হয়, সে গাছ যখন ফল দেয় সেটাও মিষ্টি হয়। এটা জেনেটিক একটা রিলেশন থাকে। তো হচ্ছে যে জিনগত তথ্য ধারণ করে সেলগুলা, এগুলো সেল থেকে সেলে যায় আর কি। এগুলোর মধ্যে হচ্ছে আমাদের ওই আমরা পড়বো জনন কোষের মাধ্যমে এই জিনিসগুলো প্রবাহিত হয় আর কি, ক্লাসিফিকেশনের মধ্যে আমরা পড়বো ইনশাল্লাহ। তাহলে জিনগত তথ্য ধারণ করে কোষ এবং সেগুলো পরিবহন করে। নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তথ্য থাকে, এরপরে সেখানে জিন থাকে, ডিএনএ থাকে, এগুলো আমরা ইনশাল্লাহ পড়বো। আচ্ছা, এরপরে হচ্ছে যে হোমিওস্টেসিস বজায় রাখে। আমরা 5 নাম্বার যে বৈশিষ্ট্য পড়বো সেটা হচ্ছে হোমিওস্টেসিস। এখন হোমিওস্টেসিস বলতে কি বোঝে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। হোমিওস্টেসিস বজায় রাখে, 5 নাম্বার হচ্ছে যে হোমিওস্টেসিস বজায় রাখে। স্ট্যাসিস বজায় রাখে। এখন এই হোমিওস্টেসিস বলতে বোঝায় একটা সাম্য অবস্থা, একটা সাম্যাবস্থা। এখন এই সাম্যাবস্থা বলতে আসলে কি বোঝায় দেখো, আমাদের সবকিছু হচ্ছে প্রকৃতির একটা নিয়ম মেনে চলে। ঠিক আছে, সবকিছুর একটা অপটিমাম লেভেল থাকে। ওই লেভেলের ভিতরে আমাদের দেহের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো মেনটেন করাই হচ্ছে হোমিওস্টেসিস। ধরো আমি যে উদাহরণটা দিই সেটা হচ্ছে যে ধরো কারো হচ্ছে ব্লাড প্রেশার কমে গেছে। এখন ব্লাড প্রেশার কমে গেলে তো পেরিফেরাল অর্গান যেগুলো সেগুলোতে প্রপার হইতে, বা হচ্ছে যে আমাদের প্রান্তিক যে হাত পা দূরের যে অর্গানগুলো সেগুলোতে রক্ত কম পরিমাণে যাবে, আরো নানান সমস্যা তৈরি হবে, শকে পর্যন্ত চলে যেতে পারে। ঠিক আছে, এখন তাহলে ব্লাড প্রেশার কি করতে হবে, বাড়াইতে হবে। ব্লাড প্রেশার বাড়ানোর জন্য তোমার হচ্ছে রেনিন রিলিজ হবে, তারপর হচ্ছে যে আরো অন্যান্য অনেকগুলো মেকানিজম আছে, মেকানিজমের মাধ্যমে হচ্ছে তোমার আলটিমেটলি কি হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। ঠিক আছে, এই যে সেল কি করতেছে, যখন ব্লাড প্রেশার কমে যাচ্ছে ও আবার হচ্ছে যে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে ব্লাড প্রেশার বাড়াই ফেলতেছে, বাড়াই একটা সাম্য অবস্থা মেনটেন করার চেষ্টা করে। কোনো কিছু বেড়ে গেলে কমাই ফেলে, আবার কমে গেলে বাড়াই ফেলে। ঠিক আছে, এই যে মেকানিজমটা, এই যে এটাকে বলা হোমিওস্টেসিস। ঠিক আছে, আর হোমিওস্টেসিস কে বজায় রাখে, সেল বজায় রাখে মেইনলি, সেল এটাতে কাজ করে, বা কোষগুলো হচ্ছে যে হোমিওস্টেসিস বজায় রাখে। ঠিক আছে, আচ্ছা ওকে, অন্তর ঠিক আছে, নিতে পারবা ইনশাল্লাহ। আর হচ্ছে যে আমি এই ইনফোগুলো তোমাদের দিয়ে দিব, সমস্যা নেই, আমার নোট আছে, নোটটা দিয়ে দিব। আচ্ছা, এমনি নোটও নিতে পারো, সমস্যা নেই, স্ক্রিনশট নিয়ে নিবা। আচ্ছা, এরপর হচ্ছে যে 6 নম্বর হচ্ছে উত্তেজনায় সাড়া দিতে দানে সক্ষম। উত্তেজনায় সাড়া দানে সক্ষম, উত্তেজনায় সাড়া দানে সক্ষম মানে কোনো স্টিমুলেশন পাইলে তার প্রতি একটা রেসপন্স দেয়। ঠিক আছে, যেমন আমরা হচ্ছে যে আমাদের গায়ে কাটা ফুললে আমরা সাথে সাথে হাত সরাইনি, বা গরম কিছু হাত সরাইনি, একটা রেসপন্স। এই রেসপন্সটা মেইনলি সেল মেডিয়েটেড। ঠিক আছে, সেল থেকেই হয়। তাহলে হচ্ছে যে উত্তেজনায় সাড়া দানে সক্ষম, সেলের এই ইন্ট্রিনসিক ক্যাপাসিটিটাও আছে। আর হচ্ছে যে অভিযোজিত হইতে পারে, ধরো হচ্ছে যে কোনো কাজে ওকে বেশি করা লাগতেছে অথবা কম করা লাগতেছে, তার উপর ডিপেন্ড করে অভিযোজিত হয়। ঠিক আছে, আকারে বাড়ে কমে এরকম অভিযোজন অনেকগুলা টাইপস আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পরবর্তী ক্লাসে জানবো। এগুলো ওই তোমার হচ্ছে যে হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া এরকম অনেক কিছু হয়, সেগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে অভিযোজিত হইতে পারে, অভিযোজিত হতে পারে মানে যখন হচ্ছে ওয়ার্কলোড বাড়ে অথবা কমে, কাজের চাপ ওর প্রতি বাড়ে, কোন একটা ছেলের প্রতি কাজের চাপ বেড়ে গেছে, এখন এটা তো ও নর্মাল যে অবস্থা আছে সেই অবস্থা থেকে মেনটেন করতে পারবে না, তাহলে কি করবে, ও নিজের মধ্যে কিছু চেঞ্জ আনবে যাতে ও পরিবর্তিত পরিস্থিতি খাপ খাওয়াই নিতে পারে। বা কারোর উপর কাজের চাপ কমে গেছে, তখন হচ্ছে যে ও আবার নর্মাল থাকতে পারবে না, তখন ও পরিবর্তিত পরিস্থিতি মানিয়ে নেওয়ার জন্য কিছু চেঞ্জ আনবে, এটাই হচ্ছে অভিযোজন। ঠিক আছে, তাহলে
কোষগুলো অভিযোজিত হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে সুন্দর আরেকটা ব্যাপার যেটা, স্ক্রিনশট নিয়ে নাও, অন্তর স্ক্রিনশট নিয়ে নাও, মুছে ফেলবো, তোমার জন্য 3 সেকেন্ড অপেক্ষা করতেছি। ওকে, নেওয়ার পর হচ্ছে যে ডান লিখবা, তাহলে আমি মুছে ফেলবো। আশা করি হয়েছে। আতিকুর রহমান, আজকের নোট আজকের ক্লাসে পরে দিয়ে দিব ইনশাল্লাহ। নোট বলতে আমি লেকচারগুলো রেডি করে রাখছি, ঠিক আছে। এই বৈশিষ্ট্যগুলো তো সব মুখস্থ থাকবে না সিরিয়ালি, তো এই জন্য যাতে কোনোটা মিস না যায় আমি আমার সামনেই রাখছি। এরপর হচ্ছে আমি জাস্ট এক্সপ্লেন করতেছি। ওই যে শাহেদ বলছে না, সব তো বইতেই আছে, সব বইতে থাকলে একটা নতুন হচ্ছে যে এসএসসি পাস করা একটা স্টুডেন্ট জানবে না হোমিওস্ট্যাসিস বলতে কি বোঝায়। এখন না পড়েও জাস্ট মুখস্থ করলে এই যে এত বড় একটা বই, এত বড় একটা বইয়ের এত তথ্য মুখস্থ তুমি রাখতে পারবে না। এখানে দুইটা সমন্বয় করতে হবে। তুমি এখন হোমিওস্ট্যাসিস বুঝে গেছো, কি জিনিস সেটা বুঝে গেছে, এখন দেখবা যে একবার দুইবার পড়লে মনে থাকতেছে। এটাই হচ্ছে আমার কাজ। আমার কাজ হচ্ছে যে জাস্ট হচ্ছে আমি মুখস্থ করে আসবো, তোমাকে মুখস্থ ব্যাপারটা এরকম না। আমি জাস্ট হচ্ছে তোমাকে সহজ করে দিব, এক্সপ্লেন করে দিব, এটা বলতে কি বোঝায়, কিভাবে তুমি সহজে মনে রাখতে পারো, প্লাস হচ্ছে টুকটাক যেখানে মনে রাখার ট্রিক্স পাওয়া লাগবে সেখানে ট্রিক্স বলবো। আমার দায়িত্ব হচ্ছে এটা, তাই না? আর হচ্ছে যে একেবারে সব এই সাল ওই সাল পড়াইতে গেলে আসলে এটা ভ্যাগিউ একটা ক্লাস হবে। ফোকাসড থাকতে হবে, যা তোমাদের লাগবে সেটা। বইতে তো অনেক ইনফো থাকবে, সব ইনফো তো আর ক্লাসে উঠে আসবে না, তাই না? এটা আর কি, সেটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে নির্দিষ্ট সময় পরে সেল মৃত্যুবরণ করে, নির্দিষ্ট সময় পরে মৃত্যুবরণ করে, সময় পর সেলগুলো মৃত্যুবরণ করে। এখন মৃত্যুবরণ করার কিন্তু দুইটা প্রসিডিউর আছে, যেটা সম্পর্কে তোমরা ইনশাল্লাহ ডিটেলসে জানার কথা হচ্ছে যে কোষ বিভাজনে, কিন্তু আমরা এখানেই আলোচনা করে ফেলবো ইনশাল্লাহ। মৃত্যুবরণ করে সেটা হচ্ছে যে দুইটা প্রসিডিউর, একটা হচ্ছে যে দুইটা উপায় হয়, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস, সেল ডেথ হয় দুইটা প্রসিডিউর, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, একটা হচ্ছে নেক্রোসিস। এখন অ্যাপোপ্টোসিস মানে কি? অ্যাপোপ্টোসিস মানে জেনেটিক্যালি ডিফাইন্ড, ও জিনের মধ্যে এরকম একটা সিকোয়েন্স আছে যে এই সময়ে গেলে বা এই প্রোটিনটা তৈরি হবে, এই প্রোটিনটা তৈরি হয়ে গেলে এই ফাংশনটা কাজ করতে পারবে না, সেল এভাবে কাজ করতে পারবে না, তখন হচ্ছে তোমার কি হবে, মরে যাবে, ঠিক আছে। তাহলে জেনেটিক জিনের মধ্যে এটা ডিফাইন করা থাকে বা এই সিকোয়েন্সটা থাকে, ঠিক আছে। এই এত সময় পরে এই প্রোটিনটা আসবে, তখন ওই সেলটা মারা যাবে, ঠিক আছে। এটা তাহলে অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। কি মৃত্যু? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয় কি? অ্যাপোপ্টোসিস। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস। জিনের মধ্যে এই সিকোয়েন্সটা থাকে, আগে থেকে সেট করা থাকে। আর হচ্ছে এটা তুমি মনে রাখতে পারো অ্যাক্সিডেন্টাল ডেথ দুইটা কারণ হইতে পারে। এক হচ্ছে যে পুষ্টির অভাবে, ধরো হচ্ছে একটা সেল, তো আমি বললাম পুষ্টির প্রয়োজন, এখন পুষ্টির যদি অভাব হয় কোনো কারণে, ম্যাল নিউট্রিশন, ঠিক আছে, পুষ্টির অভাব, অথবা বিষাক্ত দ্রব্যের প্রভাব, বিষাক্ত, সরি খাতায় তো এরকম কখনো হয় না, বিষাক্ত দ্রব্যের প্রভাব, ঠিক আছে। পুষ্টির অভাবকে আমরা নিউট্রিশন, নিউট্রিশন, তারপরে নিউট্রিশনের অভাব, তারপর বিষাক্ত দ্রব্য প্রভাব হচ্ছে টক্সিক। এখন আমি নর্মালি যেটা বলি তোমাদের এখানে মনে রাখার জন্য, ন্যাক্রোসিসের শুরুতে এন আছে, নিউট্রিশনের শুরুতে এন আছে, তাহলে এভাবে করে মনে রাখতে পারো যে এখানে এন দিয়ে মনে রাখবো পুষ্টির অভাব বা নিউট্রিশনের অভাবে যে মৃত্যু সেটা হচ্ছে ন্যাক্রোসিস। তারপরে হচ্ছে যে আরেকটা বিষাক্ত দ্রব্য টক্সিক, এটা আমি মনে রাখতে বলি নেগেটিভ দ্বারা, যেটা একটা নেগেটিভ জিনিস, ঠিক আছে। বিষাক্ত হওয়া বা বিষাক্ত পজিটিভ কোনো জিনিস নেগেটিভ একটা জিনিস, এটা দিয়ে এন দিয়ে মনে রাখবো হচ্ছে যে নেক্রোসিস, ঠিক আছে। এবার ওখানে তুমি মনে রাখতে পারো, এটা মেডিকেলে আসা কোশ্চেন, কয়েক বছর আগে মেডিকেলে আসছে যে বিষাক্ত পুষ্টির অভাবে যে, সরি জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু সম্ভবত আসছে, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলা হয়, অপশনের মধ্যে অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস এগুলো ছিল, তখন তুমি অ্যাপোপ্টোসিস মার্ক করবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আমরা কোষের বৈশিষ্ট্যগুলো মোটামুটি আমরা কভার করে ফেলছি, আর কিছু নাই। এখন হচ্ছে আমরা তাহলে আমরা কোষের বৈশিষ্ট্য, কোষের আবিষ্কার করলাম, পরিচিতি পড়লাম, কোষের বৈশিষ্ট্য পড়লাম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কোষ অঙ্গাণুগুলোর সম্পর্কে জানবো। অঙ্গ হচ্ছে কি? সাপোজ হচ্ছে যে তোমার আমার হাত যদি বলি, এখান থেকে শুরু করে পুরোটা হচ্ছে যে একটা অঙ্গ। এখন হাতের তো আবার ছোট ছোট অনেকগুলো অংশ আছে, আঙ্গুল আছে, তারপরে এখানে কার্পাল, মেটাকার্পাল এগুলো আছে। এই যে ছোট ছোট অস্থিগুলো, এগুলোকে আমরা বলবো অঙ্গাণু, মানে অঙ্গের ছোট ছোট যে অংশ যেগুলো মিলে পুরো অঙ্গটা তৈরি হয়েছে,
তাকে আমরা বলবো হচ্ছে অঙ্গাণু। সাপোজ এখানে আমরা যদি একটা চিত্রটা করি, সাপোজ এটাকে তুমি যদি একটা অঙ্গ চিন্তা করো, তাহলে এটার যে আবার ছোট ছোট অনেকগুলো পার্ট আছে, এরকম করে পার্ট আছে, এই পার্টগুলোকে তুমি বলবো হচ্ছে অঙ্গাণু। ঠিক আছে, কোষ অঙ্গাণু বলতে কি একটা কোষ এরকম করে বড় একটা কোষ, সেই কোষের আবার ছোট ছোট পার্ট আছে না। ধরো তুমি যদি এটাকে একটা কোষ চিন্তা করো, ওয়েট, অন্ত স্ক্রিনশট ডান, সাবাস। তাহলে হচ্ছে যে গুড। এখন হচ্ছে যে আমি তোমাদের একটা, সাপোজ এটা একটা সেল, আমরা রাফলি একটা সেল আঁকি, ঠিক আছে। সেলের মধ্যে সাপোজ এখানে নিউক্লিয়াস আছে, এখানে ক্রোমাটিন তত্ত্বগুলো আছে, এখানে হচ্ছে যে তোমার একটা মাইটোকন্ড্রিয়া এঁকে ফেলি আমরা, এরকম করে একটা মাইটোকন্ড্রিয়া আছে, তারপরে এখানে রাইবোজোম আছে, এটার উপর আবার হচ্ছে যে স্মুদার প্লাজম রেটিকুলাম থাকবে, তারপর আবার এরকম করে এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কারণ কেন কোনটা কি বলা হয় সেটা নিয়ে আমি ইন ডিটেলস আলোচনা করবো, তোমরা জাস্ট দেখো। তাহলে এরপরে হচ্ছে যে এখানে কিছু মাইক্রোটিউবুলস আছে ধরো, ঠিক আছে। তাহলে এই যে এই পুরোটাকে আমি বলতেছি একটা সেল, পুরোটাকে বলতেছি আমরা সেলের ইন ডিটেলস ডেপথে আলোচনা করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আজকে জাস্ট আমি তোমাকে কোষ অঙ্গাণু বোঝানোর জন্য রাখতেছি। এটা হচ্ছে ধরো একটা সেল, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এটা হচ্ছে ছোট ছোট এই অঙ্গাণু যেগুলো দানাদার, সেগুলো হচ্ছে রাইবোজোম, রাইবোজোম। এরপর হচ্ছে যে এটা যেটা আঁকছি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। তাহলে ছোট ছোট অনেকগুলা জিনিসের সমন্বয়ে একটা বড় অর্গান তৈরি হয়। এই ছোট ছোট যেগুলো অর্গানের মতো সেগুলোকে বলা হয় অর্গানেলি, মানে যেটা দিয়ে হচ্ছে অর্গানটা তৈরি হয় তাকে বলা অর্গানেলি বা কোষ অঙ্গাণু। তাহলে অঙ্গ আর অঙ্গাণুর মধ্যে পার্থক্য বুঝছো? অঙ্গ আর অঙ্গাণুর মধ্যে পার্থক্য বুঝছো কিনা দেখো তো। ঠিক আছে, NEUCLEUS, ঠিক আছে। নিউক্লিয়াস এভাবেই, আচ্ছা, ইমন এভাবেই হওয়ার কথা। নেক্রোসিস স্পেলিং, নেক্রোসিস তো এভাবেই হওয়ার কথা, নেক্রো আরই হওয়ার ওই হওয়ার কথা, ও হবে নেক্রো, এটা ও, নেক্রোসিস। ওকে, তাহলে হচ্ছে যে আমাদের কোষ অঙ্গাণু সম্পর্কে এখন আমরা কোষ অঙ্গাণু ডেফিনিশন কাকে বলে সেটা একটু পড়ি। আগে আমরা জিনিসগুলো কি করব, আমরা জিনিসগুলো নিজেদের মতো করে বোঝার চেষ্টা করব যে এই জিনিস অঙ্গাণু কথা দ্বারা কি বোঝায়, কোষ অঙ্গাণু জিনিসটা আসলে কি, এটা আমরা নিজেরা বুঝবো, তারপরে বইয়ের ভাষা শিখবো, দেখবে যে সহজ হয়ে যাবে। ঠিক আছে, আসো তাহলে আমরা এগুলো মুছে ফেলি। ওকে, তাহলে এখনকার টপিক হচ্ছে কি কোষ অঙ্গাণু, কোষ অঙ্গাণু। ওকে, আচ্ছা, তো কোষ অঙ্গাণু হচ্ছে কি সাইটোপ্লাজমে বিদ্যমান। কোথায় থাকবে? সাইটোপ্লাজমে থাকবে। সাইটোপ্লাজম কোথায় থাকে? কোষঝিল্লির ভিতরে যে তক্তকোষ থাকে সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে বিদ্যমান, জীবন্ত, কার্য সম্পাদনকারী, কার্য সম্পাদনকারীটা আমরা এই পাশে লিখি, কার্য সম্পাদনকারী যে অর্গান বন, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কার্য সম্পাদনকারী কোষের জীবন ধারণের জন্য অপরিহার্য, কোষের জীবন ধারণের জন্য অপরিহার্য, লাগবেই এরকম একটা জিনিস। সরি, অঙ্গাণু গুলোকে বলা হয় কোষ অঙ্গাণু। তাহলে হচ্ছে যে কি সাইটোপ্লাজমে বিদ্যমান থাকবে। এই যে আমরা একটু আগে নিউক্লিয়াস আঁকছি, মাইটোকন্ড্রিয়া আঁকছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকছি, রাইবোজোম আঁকছি, সবগুলো কোথায় ছিল? কোথায় ছিল? সাইটোপ্লাজমের মধ্যে ছিল। আর এগুলো সবগুলোই জীবন্ত, ঠিক আছে। তারপর হচ্ছে যে এগুলো কার্য সম্পাদন করে। রাইবোজোমের কাজ কি? প্রোটিন সিনথেসিস করা। নিউক্লিয়াস হচ্ছে সবগুলো কাজকে সমন্বয় করে, নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,
তো অনেকগুলো ফাংশন আছে। তারপর তার মধ্যে একটা হচ্ছে যে সবগুলো সমন্বয় করা, আর হচ্ছে যে মেইনলি ওই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, সেটা হচ্ছে আবার রাইবোজোম তৈরি করে। তারপর হচ্ছে যে আমাদের মাইটোকন্ড্রিয়া মেইনলি কি করে, শক্তি উৎপন্ন করার কিছু এনজাইম টেনজাইম তৈরি করে, সেগুলো আমরা দেখব। তাহলে হচ্ছে এরা কার্য সম্পাদন করে এবং কোষের জীবন ধারণের জন্য অপরিহার্য। এই যে একটা ফাংশনগুলো, এগুলো একটাও যদি অল্টার করে তাহলে কোষ ঠিকভাবে জীবন ধারণ করতে পারবে না। তাহলে কোষের জীবন ধারণের জন্য প্রত্যেকটা কাজই অপরিহার্য। এই যে বৈশিষ্ট্যগুলো যাদের থাকবে তাদেরকে আমরা বলবো কোষ অঙ্গাণু বা সেল অর্গানিলি, ঠিক আছে। তাহলে সাইটোপ্লাজমে বিদ্যমান জীবন্ত লিভিং, তারপর হচ্ছে ফাংশনাল বা কার্য সম্পাদনকারী, তারপর হচ্ছে কোষের জীবন ধারণের জন্য অপরিহার্য এসেনশিয়াল ম্যাটেরিয়াল, তাদেরকে আমরা বলবো হচ্ছে যে সেল অর্গানেলি বা কোষ অঙ্গাণু। ওকে, তাহলে কোষ অঙ্গাণু সম্পর্কে আমরা জানলাম। কোষ অঙ্গাণু উদাহরণ কি হতে পারে? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে যেগুলো মিলে হচ্ছে কোষটা তৈরি হয়েছে সবগুলোকে আমরা বলবো কোষ অঙ্গাণু, ঠিক আছে। এখন ছোট একটা কনসেপ্ট, কোষবিদ্যা বা সাইটোলজি। কোষবিদ্যা বা সাইটোলজি কি বলে? একেবারে সহজ। কোষবিদ্যা বলতে আসলে বোঝায় যে শাখায় কোষ নিয়ে স্টাডি করা হয়, গবেষণা করা হয়, তাকে বলা হয় কোষবিদ্যা বা সাইটোলজি। কোষবিদ্যা বা সাইটোলজি, ঠিক আছে। লজি লোগোস থেকে আসছে, সাইটোস থেকে সেল আসছে। সাইটো মিন্স সেল, মানে সেল হচ্ছে যে কোষ আর কি। আর লোগোস থেকে লগি লগি আসছে, সরি লজি আসছে। লজি মানে হচ্ছে কি ওইখানে যে গবেষণা করা, বিদ্যা অর্জন করা, সেটা আর কি কোষবিদ্যা। তাহলে সাইটোলজি আর বা কোষবিদ্যা এটা হচ্ছে যে জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে, তাকে বলা হয় কোষবিদ্যা বা সাইটোলজি। কোষ নিয়ে আলোচনা মানে কি? কোষের প্রকারভেদ, কোষের প্রকারভেদ নিয়ে আলোচনা করবে, কোষের গঠন নিয়ে আলোচনা করবে, কোষ অঙ্গাণুগুলোর কাজ নিয়ে আলোচনা করবে, কোষের বিভাজন নিয়ে আলোচনা করবে। মানে এই ইন ডিটেলসে কোষের যে যে সেক্টরগুলো আছে সবগুলো নিয়ে যে শাখা আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়। তাহলে জীববিজ্ঞানের যে শাখায়, জীব বিজ্ঞানের যে শাখায় কোষের প্রকারভেদ, গঠন, কাজ, বিভাজন, সব আঁকি সবকিছু নিয়ে, বিভাজন নিয়ে, ইত্যাদি নিয়ে আলোচনা করা, ইত্যাদি আরো অনেকগুলো আছে তো এই জন্য আমরা ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় সাইটোলজি বা কোষবিদ্যা করা হয়, তাকে কোষবিদ্যা বলে, ঠিক আছে, কোষবিদ্যা বলে, ঠিক আছে। ওকে, এখন এখানে দুইটা কথা আমি এবার তোমাদের বলবো। ওই যে রবার্ট হুক নামে একজন ব্যক্তির নাম, ভদ্রলোকের নাম পড়ছো না, রবার্ট হুক, ওনাকে বলা হয় কোষবিদ্যার জনক। যেহেতু উনি প্রথমে সেলের, মরা একটা সেল বা মৃত একটা সেলের কোষ প্রাচীর আবিষ্কার করছে, তাহলে ওনার সম্মানার্থে আমরা ওনাকে বলবো কোষবিদ্যার জনক। তাহলে কোষবিদ্যার জনককে, কোষবিদ্যার জনক, কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক, রবার্ট হুক, ঠিক আছে। তবে আধুনিক বা মডার্ন সাইটোলজির জনক হচ্ছে আরেকজন, কার্ল পি সোয়ানসন, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখতে হবে, আধুনিক কোষবিদ্যার জনক, এগুলো এমসিকিউতে আসে মাঝে মাঝে। আধুনিক কোষবিদ্যার জনককে, আধুনিক কোষবিদ্যার জনক কে? আধুনিক কোষবিদ্যার জনক কে না, আমরা এখন জনক সম্পর্কে আগে জানি, তারপর হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। সেটা হচ্ছে কার্ল পি সোয়ানসন, সোয়ানসন, কার্ল পি সোয়ানসন হচ্ছে আধুনিক কোষবিদ্যার জনক, হচ্ছে কার্ল পি সোয়ানসন। আর নর্মাল মানে আগে কোষবিদ্যার জনক, বা এখন যদি আধুনিক কথাটা না বলে তাহলে তোমরা রবার্ট হুক মার্ক করবা, আর যদি আধুনিক বলে তাহলে কার্ল পি সোয়ানসন, ঠিক আছে। এটা ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন দেখি বলো তো, উদ্ভিদ কোষের প্রথম সুস্পষ্ট নিউক্লিয়াস কে দেখতে পান? দেখি যারা আছো তাদের মনে আছে কিনা। উদ্ভিদ কোষে প্রথম সুস্পষ্ট নিউক্লিয়াস কে দেখতে পান? একটু আমাকে জানাও তো দ্রুত কমেন্টে। আমরা এরপরে যে টপিকটা সেটা নিয়ে একটু লিখে ফেলি, তোমরা আমাকে কমেন্টে জানাই থাকো। কোষ তত্ত্ব বা সেল থিওরি, ঠিক আছে, কোষ তত্ত্ব বা সেল থিওরি।
আতিকুর রহমান বলছে রবার্ট হুক। আচ্ছা, বাকি সবাই বলুক, তো আমি হচ্ছে যে বলবো ইনশাল্লাহ সঠিক উত্তর। স্লেইডেন, সোয়ান, বারছু নামক তিনজন ব্যক্তির নাম তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। এই ভদ্রলোকের হচ্ছে যে তোমার স্লেইডেন, এসএসবি দিয়ে মনে রাখতে পারো, এসএসবি। স্লেইডেন, সোয়ান, বারছু হচ্ছে কোষতত্ত্ব বা সেল থিওরি দেন। স্লেইডেন, সোয়ান, বারছু। ঠিক আছে। শ্রমিক বসাক বলছে রবার্ট ব্রাউন, বনফুল রবার্ট ব্রাউন, আদ্রিতা আদ্রিতা বলছে হচ্ছে রবার্ট ব্রাউন, ওয়াল্টার ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং এটা কোথা থেকে আসছে? আল্লাহিয়ান, ঠিক আছে, রবার্ট ব্রাউন। তারপরে হচ্ছে যে কে বলতেছে আবার আইনস্টাইন। সানজিদা সুহানা, রবার্ট ব্রাউন, ঠিক আছে। আতিকুর, এটা হচ্ছে রবার্ট ব্রাউন। রবার্ট হুক হচ্ছে যে উনি দুইটা কাজ করছে, বা ওনার সম্পর্কে আমি দুইটা কথা বলছি। এক হচ্ছে যে যদি বলে যে কোষের আবিষ্কারককে, তাহলে তুমি বলবা রবার্ট হুক। যদি বলে যে মৃত কোষের কোষ প্রাচীরকে আবিষ্কার করছে, তাও তুমি বলবা রবার্ট হুক। আর একটা হচ্ছে কোষবিদ্যার জনককে, তাও রবার্ট হুক। কিন্তু রবার্ট নাম আছে শেষে ব্রাউন, উনি কি করছে? উনি হচ্ছে উদ্ভিদ কোষে প্রথম সুস্পষ্ট নিউক্লিয়াস দেখতে পাইছে। এগুলো হচ্ছে রিক্যাপ করে করে বারবার বলে বলে আমি তোমাদের হিট করে দিব যে পড়ার সময় এগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই যে মুখস্থটা কিছু রাখতেই হবে, এটা ইগনোর করার কোনো সুযোগ নাই। অনেক কিছু তোমার মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো এরকম বারবার বলে পড়ে আমি তোমাদের জিজ্ঞেস করবো, তোমরা আবার আনসার করবে। এই তো সবাই আনসার করতেছে। অনেকে মনে করবে যে আমি এখানে লিখে কি, আমি তো পারি। কিন্তু একবার যে তুমি লিখতেছো, এই জিনিসটা তোমাকে বেশি দিন মনে রাখতে হেল্প করবে। ঠিক আছে, আর কিছু না। ওকে, তাহলে হচ্ছে যে এসএসবি দিয়ে আমরা মনে রাখবো স্লেডেন, সোয়ান, ভার্চু। এরা কি করছে? এরা সেল তত্ত্ব, সেল থিওরি বা কোষ তত্ত্ব প্রদান করছে। ঠিক আছে, এখন কোষ তত্ত্ব জিনিসটা আসলে কি? ওই যে কোষের ডেফিনেশন আমরা বুঝতে চেষ্টা করছি না, সেই জিনিসগুলাই যে কোষ হলো জীবন্ত, গঠনগত এবং শরীরবৃত্ত এবং সাংগঠনিক একক। প্রথম কথা, কোষ হচ্ছে গঠনগত, শরীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল ও কার্যগত একক। কার্যগত একক, এটা হচ্ছে প্রথম। তারপর হচ্ছে এটা হচ্ছে মৌলিক একক। মৌলিক একক মানে কি? মৌলিক আমরা মৌলিক জড়িত তোমরা বুঝোই। মৌলিক হচ্ছে যার পরে আর কিছু নাই, ভাঙতে ভাঙতে তুমি যে লাস্ট যে এখানে গিয়ে থামবা, সেটা হচ্ছে মৌলিক। ঠিক আছে, তাহলে আমরা সর্বোচ্চ আমাদের পুরো দেহকে ডিকোড করতে করতে যদি যাই, সবার শেষে কি পাবো? সেল পাবো। সেলের পর আর এটাকে ভেঙে আর কোনো একক তৈরি করা যায় না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা মৌলিক একক। কোষ হচ্ছে মৌলিক একক। এটা হচ্ছে কোষ তত্ত্বের একটা কথা। কোষ হচ্ছে মৌলিক একক। কোষ হচ্ছে একটা মৌলিক একক, দেহের গঠনে একটা মৌলিক একক। এরপরে আর কোনো একক নাই, এরপর আর ভাঙা যায় না। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে যে কোষ বংশগতির একক। বংশগতির একক কি? জন্য নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, এগুলো বংশগতি বস্তু বহন করে। এই জন্য কোষ হচ্ছে বংশগতির একক। ঠিক আছে, এর মাধ্যমে হচ্ছে বংশগতি বস্তুগুলো প্রবাহিত হয়, তাই না? তাহলে কোষ হচ্ছে কি? বংশগতির একক। কোষ বংশগতির একক। কোষ হচ্ছে বংশগতির একক। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আরেকটা কথা বলছে, ওরা সব প্রকার জীবী, সব প্রকার জীবী এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। জীবী এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। ঠিক আছে, একাধিক কোষ দিয়ে গঠিত। তাহলে এই কথাগুলো কিন্তু আমাদের জানা কথা, কিন্তু এগুলোই সেল থিওরির মধ্যে আসছে। এটা হচ্ছে কোষতত্ত্ব। দেখো, আমাদের কাছে এখন আমাদের অনেক ইনফরমেশন কিন্তু আমাদের কাছে আছে। ঠিক আছে, এগুলো এখন আমাদের কাছে জন্য ইম্পর্টেন্ট মনে হয় না, কিন্তু প্রথম যখন এগুলা আবিষ্কৃত হচ্ছিল তখন এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল। ঠিক আছে, এটা আর কি। তা আমরা এখন কোষতত্ত্ব বা সেল থিওরির সময় আমরা জানবো এসএসবি, স্লেইডেন, সোয়ান এবং ভার্চু, এই তিনজন বিজ্ঞানী সেল থিওরি বা কোষতত্ত্ব প্রবর্তন করছে, এটা জানবা তোমরা। তারপর এটাকে কোষ গঠনগত, শরীরবৃত্তি। শরীরবৃত্তি মানে ফিজিওলজিক্যাল। দেখো, আমাদের দেহে দুইটা জিনিসের সমন্বয়। এক হচ্ছে যে অ্যানাটমিক্যাল। অ্যানাটমিক্যাল মানে গঠনগত। এই যে আমার পুরো একটা দেহ গঠন, এই যে আমি হাত নাড়াচ্ছি, কথা বলতেছি, কিছু কাজ হচ্ছে, যেটা হচ্ছে যে তোমার ভিতরে কিছু মেকানিজম হচ্ছে যার কারণে আমার হাত নড়তেছে, কথা বলতেছে, তোমরা সাউন্ড শুনতেছো। ঠিক আছে, এই যে ফাংশনগুলো, সেটা হচ্ছে শরীরবৃত্তীয় ফাংশন। ঠিক আছে, ফিজিওলজিক্যাল মানে কিছু প্রসেস।
ফাংশনাল যে কাজগুলো সেগুলোকে ফিজিওলজিক্যাল বলা হয় বা শরীরবৃত্তীয় বলা হয়, আর কার্যগত প্রায় সেম, আর হচ্ছে যে গঠনগত মানে গঠন, এই স্ট্রাকচারটা, ঠিক আছে। যে কোনো অর্গানে দুইটা জিনিস থাকে, কিছু ও কিছু কাজ করে আর ওর একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে। এই দুইটাই হচ্ছে, আর কোষ হচ্ছে একটা মৌলিক একক, কেন বাকিগুলো বলছি। ওকে, স্ক্রিনশট নেওয়া ডান হলে আমাকে বলো। এখন আমরা কোষের আয়তন নিয়ে পড়বো, কোষতত্ত্ব নিয়ে পড়ে ফেলছি, এখন কোষের আয়তন নিয়ে পড়বো। দেখো একটা জিনিস হচ্ছে যে কি, আমরা আজকে হচ্ছে যে একেবারে কোষের যে প্রকারভেদ আছে, প্রকারভেদের ইন ডেপথে যাব না। আমরা কোষের প্রকারভেদ হচ্ছে যে একেবারে সুপারফিশিয়াল, বেশিরভাগ হচ্ছে যে প্রকৃত কোষ এবং আদি কোষে যে আদি কোষে যে ডিভাইড করা যায় নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, সেটা দিয়ে হচ্ছে সেকেন্ড ক্লাসটা শুরু করব। এর আগে আমরা হচ্ছে যে এই ক্লাসিফিকেশনের শুরুটুকু আমরা পড়বো, ঠিক আছে। তাহলে ক্লাসিফিকেশনের দুইটা অংশ, প্রথম অংশ আমরা আজকে ক্লাসে শেষ করব, পরের অংশ দিয়ে হচ্ছে যে পরের ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। কারণ সেখানে অনেক আলোচনা আছে, ঠিক আছে। সেটা হচ্ছে যে আরেকটা ক্লাসে আলোচনা করাটাই হচ্ছে শ্রেয় হবে, এই ক্লাসে করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে। আমি তো তোমাদের বলছি যে আমি ক্লাসের ডিউরেশনগুলো কম রাখার চেষ্টা করবো, যাতে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো সানন্দ দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন আমাকে সবাই বলো তো আধুনিক কোষবিদ্যার জনককে। সবাই আমাকে একটু জানাও আধুনিক কোষবিদ্যার জনককে। আমি এর মাঝখানে তোমাদের জন্য আরেকটা জিনিস একটু রেডি করে ফেলি। কোষের আয়তন, আমরা এই কোষের আয়তনগুলো মুখস্থ জিনিসগুলো ক্লাস থেকে শিখে যাওয়া শেষ। কনসেপচুয়াল গুলো তুমি বুঝবা, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি আমার বাসায় গিয়ে পড়বা, কিন্তু মুখস্থ জিনিসগুলো ক্লাস থেকে মুখস্থ করে যাবা শেষ, যাতে তোমার জন্য সহজ হয়ে যায়। আবার যখন যখন তুমি বই পড়তে যাবা, তখন যেন তোমার রিভাইজ হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, কোষের আয়তন কালকেই কিন্তু এটার উপর পরীক্ষা হবে। আমি এমসিকিউ দিয়ে দিব তোমাদের জন্য, ফেসবুকেও দিব, প্লাস হচ্ছে টেলিগ্রামেও দিব, তোমরা পরীক্ষা দিবা। এমসিকিউ পরীক্ষা হবে, আজকের ক্লাসের উপর 10টা এমসিকিউ দিব। আচ্ছা, তোমরা কি সবাই ভুলে গেছো নাকি আধুনিক কোষবিদ্যার জনক? আচ্ছা, নাকি কমেন্ট করতেছে আমি দেখতেছি না, ও সরি। ঠিক আছে, অনেকে অ্যান্সার করছে, শ্রমিক অ্যান্সার করছে, আবৃত অ্যান্সার করছেন, আল্লাহি অ্যান্সার করছে, আসিফ অ্যান্সার করছে, সবাই সঠিক অ্যান্সার করছে মাশাআল্লাহ। কালপিস ওয়ানসন, ঠিক আছে, সানজিদা সুহানা, নুসরাত জান হিমা, সবাই অ্যান্সার করছে। আচ্ছা, ঠিক আছে, গুড, শাবাশ, মাশাআল্লাহ। অন্তর খান আনসার করছে, গুড। আজকে যারা আছো নিয়মিত ক্লাস করবা, ঠিক আছে। অনেকে দেখতেছো না, কালকেই তো বললাম যে লাইভ ক্লাসের গুরুত্ব কি। লাইভ ক্লাসের মধ্যে তোমার কোনো কোশ্চেন রাইজ করলে তুমি জিজ্ঞেস করতে পারবা, মুখস্থর একটা ব্যাপার আছে, সবকিছু সহজ এখানে। তাহলে আমরা এখন হচ্ছে কোষের আয়তন। কোষের আয়তন মানে কোষ কি বড় নাকি ছোট, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে এই সেক্টরের মধ্যে আলোচনা করা হয় আর কি, সেল ভলিউম বা কোষের আয়তন। এখন সবচেয়ে ছোট কোষ, আমরা এখানে সবচেয়ে বড় সবচেয়ে ছোট এই জিনিসগুলো জানবো, এগুলো খুব বেশি আসে পরীক্ষা, আমরা এখনই মুখস্থ করবো এটা, ঠিক আছে, বারবার বলে। তাহলে হচ্ছে সবচেয়ে ছোট কোষ, আমরা এখন কি শিখবো? সবচেয়ে একেবারে ছোট একটা কোষ, সবচেয়ে ছোট কোষ। মজার ব্যাপার কি জানো, এটার দুইটা নাম আছে, আমরা দুইটা নাম শিখবো। সবচেয়ে ছোট কোষ, ও ছোট হইলেও নাম কিন্তু আবার দুইটা। একটা কি, একটা হচ্ছে নর্মাল মাইকোপ্লাজমা বলা হয়, এটা কি বলা হয়? মাইকোপ্লাজমা। এটার নাম হচ্ছে কি মাইকোপ্লাজমা। পুরো নামটা জানার দরকার নেই, জাস্ট মাইকোপ্লাজমা জানো, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে পিপিএলও, এটার আরেকটা নাম হচ্ছে পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। নিউমোনিয়া লাইক অর্গানিজম, এই পুরাটার নাম, পুরাটা সংক্ষিপ্ত হচ্ছে পিপিএলও, ঠিক আছে। এটার আর একটা নাম আর কি, ঠিক আছে। তাহলে সবচেয়ে ছোট কোষ, সবচেয়ে ছোট হইলো কিন্তু তার নাম আবার দুইটা, একটা হচ্ছে মাইকোপ্লাজমা, একটা হচ্ছে পিপিএলও সংক্ষিপ্ত রূপ, যেটা পূর্ণরূপ হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, ঠিক আছে। ওকে, তাহলে প্লিউরো নিউমোনিয়া সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা, যেটা আদার নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, ঠিক আছে, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আচ্ছা, তাহলে সবচেয়ে ছোট কোষ, এরপরে সবচেয়ে বড় কোষ। এটা অবাক হওয়ার মতো, সবচেয়ে বড় কোষ, সত্যি অবাক হওয়ার মতো, সবচেয়ে বড় কোষ। সবচেয়ে বড় কোষ কি?
ইয়া বড় একটা কোষ নিয়ে চিন্তা করো, সেটা হচ্ছে কি এরকম করে একটা ডিম। কিসের ডিম এটা? এটা হচ্ছে উট পাখির ডিম। কিসের ডিম? উট পাখির ডিম। ইয়া বড় একটা ডিম, ঠিক আছে? যারা পড়াশোনা করবে না তারা এরকম উট পাখির ডিম পাবা হচ্ছে পরীক্ষার মধ্যে, ঠিক আছে? তাহলে হচ্ছে উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ, পুরোটাই একটা কোষ। ওই যে কুসুম দেখতে পাই সেটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? পুরোটাই হচ্ছে একটা কোষ। হ্যাঁ, স্ট্যাপিস কি মানবদের সবচেয়ে ছোট কোষ? স্ট্যাপিস তো কোষ না শ্রমিক, স্ট্যাপিস কি কোনো কোষ নাকি? স্ট্যাপিস তো হচ্ছে যে ম্যালিয়াস ইনকাস স্ট্যাপিস। স্ট্যাপিস কি? স্ট্যাপিস হচ্ছে একটা বোন বা একটা হাড়। কোথায় থাকে এটা? মধ্যকর্ণের মধ্যে থাকে, ঠিক আছে? আমরা পড়বো। ডায়ামিটার লাগবে না, তোমার নাম তো আরবিতে লিখে আমি তো পড়তে পারতেছি না, আরো জবর জের নাই তো। আচ্ছা, কমেন্ট করে তোমার নামটা বলো, যার আরবিতে নাম লিখা। হ্যাঁ, লম্বা। আচ্ছা ঠিক আছে, অস্থি ঠিক আছে, শ্রমিক ঠিক আছে, বলে বলছো, সমস্যা নেই, ভুল হবে, আমারও ভুল হতে পারে, ঠিক আছে? আমরা একসাথে শিখতে আসছি। আচ্ছা, তো এখন হচ্ছে যে তাহলে সবচেয়ে বড় কোষ কি? উট পাখির ডিম, বড় একটা ডিম। এখন আসো, আশা করি এগুলা তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে বা এগুলো সহজ মনে রাখতে পারবে ইনশাল্লাহ। আমি একটু উপরগুলো মুছে ফেলি। তাহলে এখানে আবার সবচেয়ে আছে, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এক কুশিদের মধ্যে, এক কুশি সবচেয়ে বড় কোষ উদ্ভিদের মধ্যে। এক কুশি সবচেয়ে বড় উদ্ভিদ কোষ, সেটা কি? অ্যাসিটাবুলারিয়া। রিহান, রিহান নাকি রায়হান? রায়হান, রায়হান নাকি রিহান? আমি তো কনফিউশন পড়ে গেছি, রায়হানই হবে সম্ভবত। আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে তোমার অ্যাসিটাবুলারিয়া, অ্যাসিটাবুলারিয়া, অ্যাসিটাবুলারিয়া। এটা হচ্ছে কি এক কোষী উদ্ভিদ কোষের মধ্যে বড়ই হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে এক কোষী সবচেয়ে বড় কোষ, সেটা হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। আর হচ্ছে যে বহুকোষী, বহুকোষী সবচেয়ে বড় কোষ হচ্ছে র্যামি। র্যামি দুইটা নাম আছে, আবার বৈজ্ঞানিক নামও পারা লাগবে, কারণ বৈজ্ঞানিক নাম আসতে পারে। বহুকোষী সবচেয়ে বড় উদ্ভিদ কোষ সেটা হচ্ছে কি র্যামি। বহুকোষীদের মধ্যে সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হচ্ছে কি র্যামি বা বৌমেরিয়া। মারিয়া, ঠিক আছে, এ হবে। তাহলে হচ্ছে সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হচ্ছে র্যামি বা বৌমেরিয়া নিবিয়া। আর হচ্ছে যে এক কোষী, এটা হচ্ছে বহুকোষীদের মধ্যে। এক কোষীদের মধ্যে কি অ্যাসিটাবুলারিয়া। এ দিয়ে মনে রাখতে পারো, এক কোষী অ্যাসিটাবুলারিয়া, এক কোষী অ্যাসিটাবুলারিয়া, কয়েকবার পড়লে পারবা। হ্যাঁ বলতেছি, হিমা, এটার আনসার কি উট পাখির ডিম আসলেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিমা উট পাখির ডিম, সত্যি উট পাখির ডিম। আচ্ছা, তাহলে এককোষী সবচেয়ে বড় উদ্ভিদ কোষ কি? এককোষী সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। তারপর হচ্ছে বহুকোষী সবচেয়ে বড় উদ্ভিদ কোষ কি? র্যামি বা হচ্ছে বৌমেরিয়া নিবিয়া, বৌমেরিয়া নিবিয়া, বৌমেরিয়া নিবিয়া। এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে অলরেডি তোমরা একটা কথা বলে ফেলছো। আচ্ছা, হিমা বুঝছো? নুসরাত জাহান হিমা, এককোষী আর বহুকোষী ব্যাপারটা। এককোষী হচ্ছে এককোষী সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হচ্ছে অ্যাসিটাবুলারিয়া, বহুকোষী সবচেয়ে বড় উদ্ভিদ হচ্ছে র্যামি বা বৌমেরিয়া নিবিয়া, বৌমেরিয়া নিবিয়া, ঠিক আছে? ওকে, বুঝছি। আচ্ছা, এরপর আরেকটা আছে মানবদেহের সবচেয়ে দীর্ঘ কোষ। তোমরা অলরেডি বলে ফেলছো, সেটা সেটা হচ্ছে মোটর নিউরন। এটার একটু দৈর্ঘ্যটা পারা লাগবে, যেখানে মানগুলো মুখস্থ করতে বলবো বা পারা লাগবে বলবো সেটা মুখস্থ করবা, আর যেগুলো লাগবে না সেগুলো বাদ দিবা, ঠিক আছে? একবার দুইবার হয়তো পড়তে পারো। মানবদেহের সবচেয়ে বড়, সবচেয়ে দীর্ঘ, বড় না, এখানে সবচেয়ে দীর্ঘ, দৈর্ঘ্যে বড়, সব মানবদেহের সবচেয়ে দীর্ঘ কোষ।
মানবদেহের সবচেয়ে সবার চেয়ে দীর্ঘ কোষ, সেটা হচ্ছে মোটর নিউরন। একেবারে আপাদমস্তক উপর থেকে নিচ পর্যন্ত ছড়ানো মোটর নিউরন। মোটর নিউরন, ঠিক আছে, সেটা হচ্ছে 1.37 মিটার লম্বা, অনেক লম্বা, ঠিক আছে। তাহলে আমাদের সবচেয়ে মানবদেহের সবচেয়ে দীর্ঘ কোষ কোনটা? সেটা হচ্ছে মোটর নিউরন। আর একজন ত্বকের কথা বলছিল, সেটা ইন্টারেস্টিং একটা কোশ্চেনের আনসার। সে কোশ্চেনটা কি জানো? ত্বকের কথা একজন বলছিল যে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কি? ত্বক, স্কিন। স্কিন দেখো সারা দেহ জুড়ে আছে, এর থেকে বড় কোনো অঙ্গ নাই। তো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। এটা সম্ভবত ডেন্টালে আসছিল একবার। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কি? সেটা হচ্ছে ত্বক। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ, অঙ্গ হলে কি হবে? সেটা হবে ত্বক, ঠিক আছে, স্কিন। ওকে, সানজিদা সুহানা, হ্যাঁ এটা হচ্ছে 1.37 মিটার লম্বা, ঠিক আছে। এখন বলো তো আমাকে কোষতত্ত্ব বা সেল থিওরি কোন তিনজন বিজ্ঞানী দিছে? বিজ্ঞানী তিনজনের নাম, এবং আমি কি দিয়ে মনে রাখতে বলছি দুইটাই লিখো। দেখি কার কার মনে আছে। মাত্র বললাম আমরা। তো এখন কোষের প্রকারভেদের আংশিক আলোচনা করব। তোমাদের কথা দিছিলাম যে আংশিক আলোচনা, সেই আংশিক আলোচনা চলে যায়। তোমাদের এটুকু স্ক্রিনশট উঠানো তার হলে উঠাই নাও, আমি হচ্ছে যে এগুলো মুছে ফেলবো, তারপর আমরা নেক্সট টপিকে চলে যাব। উঠে আমাকে একটু জানাও, ঠিক আছে। এস গুড, সঞ্জিদা সুহানা। স্লেডেন সোয়ান বার্চু, স্লেডেন সোয়ান বার্চু, ঠিক আছে। স্লেডেন সোয়ান বার্চু কোষতত্ত্ব বা সেল থিওরি প্রবর্তন করছে, ঠিক আছে। কেউ কি এটা এক্সপ্লেন করতে পারবা হোমিওস্টেসিস বলতে কি বোঝায়? দেখি কে পারো। হোমিওস্টেসিস বলতে কি বোঝায় নিজের ভাষায় বলো। ওকে, তাহলে আমি হচ্ছে যে এগুলো মুছে ফেলি এবং হচ্ছে যে আমাদের নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ। এখন আমরা কি পড়বো? কোষ কয় কয় টাইপের আছে শিখতে হবে না? এই যে কোষ করতেছি, কয় টাইপের কোষ আসলে আছে সেগুলো তো আমাদের জানতে হবে। তাহলে কোষের প্রকারভেদ কাজের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? কাজের ভিত্তিতে, কি কাজ করে সেটার উপর ভিত্তি করে। দুই প্রকার, কাজের ভিত্তিতে দুই প্রকার। আচ্ছা, সাম্য অবস্থা, আল্লাহ বলছে সাম্য অবস্থা। দেখি কে সবচেয়ে সুন্দর আনসার করে। কোন প্রক্রিয়া কমলে বা বাড়লে তা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়াকে আনাকে বলা হয় হোমিওস্টেসিস। সাবাস, সানজিদের সোয়ানাটা অনেক সুন্দর হয়েছে। আতিক্য সাম্যাবস্থা বজায় রাখা, ঠিক আছে। ভারসাম্য অবস্থা বজায় রাখা, আসিফ ঠিক আছে। মাশাআল্লাহ, গুড। বুঝতে পারছো তাহলে, ঠিক আছে। কেউ যদি মেডিকেলে চান্স পাও তাহলে হচ্ছে যে ফার্স্ট ইয়ারে হোমিওস্টেসিস সম্পর্কে পড়াবে ইনশাআল্লাহ, শুরুর দিকে, একেবারে শুরু। জেনারেল ফিজিওলজি নামে একটা কার্ড আছে, সেখানে পড়াবে ইন ডিটেলস ইনশাআল্লাহ। দুইটা মেকানিজম থাকে, যে মেকানিজমগুলোর মাধ্যমে এটা নিয়ে দিতে হয়, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, পজিটিভ ফিডব্যাক মেকানিজম, এগুলো পড়বা তোমরা ইনশাআল্লাহ যদি চান্স পাও। তাহলে কাজের ভিত্তিতে কোষ কত প্রকার? কোষ হচ্ছে দুই প্রকার। এক প্রকার কোষ কি? সেটা হচ্ছে দেহ কোষ। এক প্রকার কোষ কি? দেহ কোষ বা সোমাটিক সেল। সোমাটিক সেল, দেহ কোষ বা সোমাটিক সেল। একটা কোষ, একটা কথা দিয়ে এটাকে ডিফাইন করা সবচেয়ে সহজ, এবং অনেক বইতে এরকম করে দেওয়া আছে যে জনন কোষ ছাড়া বাকি যত কোষ আছে তাদেরকে দেহ কোষ বলা হয়, ঠিক আছে। জনন কোষ ছাড়া বাকি যত কোষ আছে তাদেরকে দেহ কোষ বলা হয়। তাহলে এই যে কাজের ভিত্তিতে কোষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জনন কোষ, একটা হচ্ছে দেহ কোষ। জনন কোষ যেগুলো শুধুমাত্র জনন কাজে অংশগ্রহণ করে তাদেরকে আমরা জনন কোষ বলবো, আর জনন কোষ ছাড়া বাকি যত কোষ আছে তাদেরকে আমরা বলবো দেহ কোষ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এটা আরেকটা ডেফিনিশন আছে যুদ্ধের।
অঙ্গ ও তন্ত্র গঠনকারী, তন্ত্র গঠনকারী কোষকে আমরা কি বলবো? দেহকোষ। ঠিক আছে, জীবদের অঙ্গ ও তন্ত্র গঠনকারী কোষকে আমরা বলবো দেহকোষ। এখন দেহকোষগুলো বলো তো, দেহকোষগুলো হ্যাপ্লয়েড থাকে না ডিপ্লয়েড, তোমাদের কি মনে হয়? জিএমএসইউ, তোমার নামটা কি আমাকে একটু যদি বলতে, তাহলে ডাকতে সুবিধা। ঠিক আছে, আচ্ছা, সাম্যাবস্থা বজায় রাখা, তোমার কথা ঠিক আছে। এখন তোমাদের মতামতটা আমাকে জানাও তো, তোমাদের কি মত যে আমাদের দেহকোষ যেগুলো সেগুলো হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? শ্রমিক বসাক, যেটা শ্রমিক নাকি সৌম্য? হ্যাপ্লয়েড, তোমাদের মনে হচ্ছে হ্যাপ্লয়েড, তাই না? আচ্ছা, হ্যাপ্লয়েড যদি মনে হয়, তোমাদেরকে কতটুকু আছে তোমাদের জ্ঞান সেটা একটু যাচ করতে, বা কতটুকু মনে আছে। জ্ঞান তো অবশ্যই আছে, তোমরা এসসিতে ভালো করে আসছো, অবশ্যই তোমাদের জ্ঞান আছে, সেটা আমি বললেই তোমাদের মনে পড়বে। তবে এমনি তোমাদের হচ্ছে যে একটু রিক্যাপ মনে করাই দেওয়া আর কি। সেটা হচ্ছে যে আমাদের দেহকোষগুলো অলওয়েজ মনে রাখবা ডিপ্লয়েড। কিভাবে ডিপ্লয়েড? দেখো, দেহকোষগুলোর উৎপত্তি কিভাবে হয়েছে। প্রথমে একটা জনন কোষ, একটা হচ্ছে শুক্রাণু, একটা হচ্ছে কি শুক্রাণু, পিতা থেকে আসছে। আরেকটা হচ্ছে কি ডিম্বাণু, মাতা থেকে আসছে। ঠিক আছে, শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড থাকে সবসময়, জনন কোষ হ্যাপ্লয়েড, ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড থাকে। এই দুইটার মধ্যে কি হয়? নিষেক হয়। নিষেকের মাধ্যমে তৈরি হয় ডিপ্লয়েড জাইগোট। ডিপ্লয়েড জাইগোট, এই জাইগোট বিভাজনের মাধ্যমে তৈরি করা হচ্ছে দেহকোষগুলো। বারবার বারবার বিভাজনের মাধ্যমে তৈরি করা হচ্ছে দেহকোষ। ঠিক আছে, তাহলে দেহকোষগুলো কোন বিভাজনের মাধ্যমে তৈরি হয় সেটা আবার মনে রাখা লাগবে। সেটা কি? সেটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিস। তো মাইটোসিসের মধ্যে কখনোই হচ্ছে তোমার এই যে ক্রোমোজোম নাম্বার সেটা কমে যায় না। ঠিক আছে, সেটা হচ্ছে সবসময় একই থাকে, এই জন্য এটাকে সমীকরণ বিভাজন বলা হয়। ঠিক আছে, তো এখন হচ্ছে যে এটার মধ্যে তাহলে এই দেহকোষ যেগুলো সেগুলো কিন্তু ডিপ্লয়েড থাকে। দেহকোষগুলো তাহলে কি হবে? ডিপ্লয়েড হবে। জনন কোষগুলো অলওয়েজ হ্যাপ্লয়েড হবে। বুঝছো তোমরা? জি, জাকিয়া সুলতানা, গুড। জাকিয়া সুলতানা, তোমরা কি বুঝছো ব্যাপারটা? যারা হ্যাপ্লয়েড আনসার করছিলে তারা কি বুঝছো? আমাকে জানাও। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এটার এই দেহকোষ উদাহরণ কি হতে পারে? উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতার কোষ। মূল, কাণ্ড, পাতার কোষ। প্রাণীর ক্ষেত্রে স্নায়ু কোষ হইতে পারে। তারপর হচ্ছে যকৃত কোষ হইতে পারে। এগুলো এগুলা কি দেহকোষের উদাহরণ। ঠিক আছে, গুড। জোবায়ের আহমেদ, ইমতিয়াজ রহমান, বুঝছো? ঠিক আছে, আল্লাহিয়ান। ঢুকছে মাথায়, কে এই বান্দা? সাবাস। আচ্ছা, এখন হচ্ছে যে জনন কোষ বা গ্যামিট। আমরা এখন জনন কোষ সম্পর্কে জানবো। হ্যাঁ, তোমাদের তো জিজ্ঞেস করলাম না স্ক্রিনশট নিছি কিনা, মুছে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নেই, আমি তোমাদেরকে নোট দিয়ে দিব, ইনশাল্লাহ নোট দিয়ে দিব, চিন্তা করিও না, নোট দিয়ে দিব, প্রিসাইজ নোট দিব ইনশাল্লাহ। এখন হচ্ছে জনন কোষ। এখন আমরা কি সম্পর্কে জানবো? জনন কোষ সম্পর্কে জানবো। জনন কোষ বা গ্যামিট। ওকে, এটাকে রিপ্রোডাক্টিভ সেলও বলা হয়। ঠিক আছে, রিপ্রোডাকশন মানে তো জনন কোষ। আর কে আর কে আর কে আর কে তোমার নামটা একটু বলো, যাতে তোমাকে ডাকতে সুবিধা হয়। রিপ্রোডাক্টিভ সেল বা গ্যামেট, যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জনন কোষ তৈরি। জীব জনন কোষ হচ্ছে যে যেগুলো জনন কাজে অংশগ্রহণ করে তাদেরকে আমরা জনন কোষ বলবো। আর এগুলো কিভাবে তৈরি হয়? মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা ফ্লোটা বলি। প্রথমে একটা জনন মাতৃকোষ থাকে, জনন মাতৃকোষ। এগুলো একটু নোট করলে ভালো হবে। ঠিক আছে, জনন মাতৃকোষগুলো যেহেতু শুরুর কোষ, সেগুলো এখনো বিভাজন হয় না, সেগুলো ডিপ্লয়েডই থাকে নর্মালি।
জনন কোষ কি করে? মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, মায়োসিস। আর তোমাদের জানার কথা, মায়োসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। মায়োসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন, হ্রাসমূলক বিভাজন। ঠিক আছে, মায়োসিস কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন। কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? ডিপ্লয়েড সংখ্যা অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে, ডিপ্লয়েড সংখ্যা এটা বলতে হবে ক্রোমোজোম সংখ্যা। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেলে কি হবে? জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষগুলো তৈরি হবে, সেই জনন কোষগুলো হবে কি? হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে ক্রোমোজোম হ্যাপ্লয়েড কার ক্ষেত্রে? হ্যাপ্লয়েড হচ্ছে জনন কোষের ক্ষেত্রে। ডিপ্লয়েড কার ক্ষেত্রে? ডিপ্লয়েড হচ্ছে দেহকোষের ক্ষেত্রে। এটা মাস্ট পারতে হবে, এটা পারতেই হবে। ঠিক আছে, তো ফ্লোটাও আমি তোমাদের বলছি কিভাবে জনন কোষ, জনন মাতৃকোষ হচ্ছে যে মায়োসিস প্রক্রিয়া বা হ্রাসমূলক বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি করে। জনন মাতৃকোষগুলো থাকে হচ্ছে ডিপ্লয়েড, যেখান থেকে অর্ধেক হ্রাস পেয়ে সেটা হয়ে যায় হ্যাপ্লয়েড। আচ্ছা, রাহেন ইসলাম খান, ওকে, জোহর আহমেদ লেখা হয়েছে, ঠিক আছে, জনন মাতৃকোষ। আচ্ছা, আর এখান থেকে হচ্ছে জনন কোষ বা গ্যামিট সবগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। এগুলোর উদাহরণ কি তাহলে? এদের উদাহরণ হচ্ছে যে শুক্রাণু, ডিম্বাণু। শুক্রাণু এবং হচ্ছে ডিম্বাণু, শুক্রাণু এবং ডিম্বাণু। জনন কোষ উদাহরণ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। আর এগুলো অলওয়েজ কি থাকবে? অলওয়েজ কি থাকবে? হ্যাপ্লয়েড। এখন আমরা আরেকটা ক্লাসিফাই করতে পারি, সেটা হচ্ছে যে এই যে প্রাণী জগতের মধ্যে আমরা দুইটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো বা দুইটা স্ট্রেনে ভাগ করছি, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ। তাহলে উদ্ভিদের কোষ এবং প্রাণী কোষের মধ্যে অবশ্যই কিছু ডিফারেন্স আছে। এখন আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কি কি ডিফারেন্স আছে সেটা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সেটার চিত্রটা আমরা নেক্সট ক্লাসে দেখব। চিত্র প্লাস হচ্ছে তোমার এই আমাদের নিউক্লিয়াসের ভিত্তিতে যে আদি কেন্দ্রিক বা আদি কোষ এবং প্রকৃত কোষ, সেটা নিয়ে ইন ডিটেলস আমরা নেক্সট ক্লাসে জানবো। আজকে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে ডিফারেন্স দেখে আমাদের ক্লাস শেষ করে দিব ইনশাআল্লাহ। আর বেশি লেন্দি করবো না, আজকে এমনি ছোট করে 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। একটু ডিটেলস না পড়লে আসলে মজা পাওয়া যায় না, বুঝছো? তো জেনে জেনে প্রত্যেকটা টার্ম নিয়ে প্রত্যেকটা, এখন এগুলো তো সহজ, কঠিনগুলো আমরা এইভাবে ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা হচ্ছে যে প্রাণী কোষ ভার্সেস উদ্ভিদ কোষ। প্রাণী কোষ বনাম উদ্ভিদ কোষ। এখন আমরা কিছু জিনিসের উপর ভিত্তি করে হচ্ছে যে এদেরকে পার্থক্য করব, ঠিক আছে? প্রথমে আমরা যদি বলি যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর বা সেল ওয়াল, কোষ প্রাচীর বা সেল ওয়াল, ওয়ালের দরকার কার? ওয়ালের দরকার হচ্ছে উদ্ভিদ কোষের। প্রাণী কোষে এরকম কোনো ওয়াল থাকে না, সেল ওয়াল থাকে না। তাহলে কোষ প্রাচীর কাদের থাকে না? দেহকোষ শুক্রাণু ডিম্বাণু বললে সেটা স্লিপ অফ টাং হইতে পারে, দেহকোষে কখনো শুক্রাণু ডিম্বাণু হবে না। ওইটা হয়তো উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম, ওই তোমার ডিপ্লয়েড কিভাবে হয় সেটা বুঝেছিলাম, যে শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট তৈরি করে, জাইগোট থেকে দেহকোষ তৈরি হয়। ওই জন্য বলছি শুক্রাণু ডিম্বাণু উদাহরণ বলি নাই। আর যদি বলেও থাকি ভুলে, সেটা হচ্ছে আমার ভুল বশত মুখ দিয়ে বের হয়ে গেছে। শুক্রাণু ডিম্বাণু দেহকোষ কখনোই না, এগুলো হচ্ছে জনন কোষ। ঠিক আছে, হিমা বুঝছ? তারপর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড, এই প্লাস্টিড হচ্ছে যে প্রাণীদের নাই, দ্যাটস ওয়াই প্রাণীরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, উদ্ভিদের উপর নির্ভরশীল। ঠিক আছে, প্লাস্টিড যে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এগুলো শুধু থাকে উদ্ভিদের মধ্যে। দ্যাটস ওয়াই উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরিতে সক্ষম এবং স্বয়ংসম্পূর্ণ। আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, তাই না? উদ্ভিদ হচ্ছে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, প্লাস্টিড। এরপর হচ্ছে কোষ গহ্বর, কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল। কোষ গহ্বর কার থাকে? কোষ গহ্বর হচ্ছে যে উদ্ভিদে থাকে, প্রাণীতে থাকে না, থাকলেও ছোট, থাকে না, থাকলেও ছোট, যদি থাকে থাকলেও ছোট। আর হচ্ছে যে এখানে কোষ গহ্বর থাকে এবং আকারে অনেক বড়। ঠিক আছে, কোষ গহ্বর থাকে এবং আকারে অনেক বড়।
আরেকটা হচ্ছে সেন্ট্রোসোম, এটা আবার প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। সেন্ট্রোসোম, সেন্ট্রোসোম এটা হচ্ছে যে প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। ঠিক আছে, সেন্ট্রোসোম প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। আসিফ, আর বেশিক্ষণ হবে না, আর এই তো শেষ। আমি ইনশাল্লাহ আর লেন্দি করবো না। সঞ্চিত খাদ্য, তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে। সঞ্চিত খাদ্য হচ্ছে যে প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন কি, এটা আমরা কোষ প্রাচীরে, সরি, কোষ রসায়নের মধ্যে পড়বো। গ্লাইকোজেন 3rd চ্যাপ্টার, যদি তোমাদের ফুল সিলেবাস হয় আর কি, তখন না হলে সেগুলো অ্যাডমিশনের ক্লাস। হচ্ছে গ্লাইকোজেন। আর হচ্ছে যে তোমার উদ্ভিদ কোষ কি সঞ্চয় করে? স্টার্চ, স্টার্চ সঞ্চয় করে। ঠিক আছে, এখন পর্যন্ত 16 জন আছো, অনেক, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। কষ্ট করে এত রাতে ক্লাস করতেছো, অনেকে তো নাই এখন। এনরোল কোর্স হচ্ছে 300+, ঠিক আছে, কিন্তু ক্লাসে নাই। আচ্ছা, তাহলে হচ্ছে প্রাণী কোষ বনাম উদ্ভিদ কোষ আমরা একটু রিক্যাপ করে ফেলি। প্রাণী কোষে হচ্ছে কোষ প্রাচীর থাকবে না, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে। প্রাণী কোষে কি থাকবে না? প্রাণী কোষে প্লাস্টিক থাকবে না, উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকবে। তারপরে প্রাণী কোষের মধ্যে কোষ গহ্বর থাকবে না, উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকবে। থাকলে প্রাণী কোষে যদি কোষ গহ্বর থাকলেও অনেক ছোট হবে। তারপরে সেন্ট্রোসোম প্রাণী কোষে থাকবে, উদ্ভিদ কোষে থাকবে না। সবার শেষে কি? সঞ্চিত খাদ্য। প্রাণী কোষ হচ্ছে আমরা গ্লাইকোজেন সঞ্চয় করি, আর হচ্ছে উদ্ভিদে কি সঞ্চয় করে রাখি? স্টার্চ সঞ্চয় করে রাখি। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ দেওয়া হবে, দেওয়া হবে। আজকের পিডিএফ সকালবেলা বা রাতে, রাতে না হয় সকালবেলা দিয়ে দিবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন কিছুক্ষণ হচ্ছে যে, আর হচ্ছে যে 2 মিনিট, 2 মিনিটের মধ্যে আমি তোমাদের কিছু রিক্যাপ করি। রিক্যাপ করে আমরা আজকে কি কি সম্পর্কে জানছি। প্রথম হচ্ছে কোষের আবিষ্কার সম্পর্কে আমরা জানছি। আমরা জানছি যে কোষের আবিষ্কারক যদি কাকে বলে, তাহলে আমরা বলবো রবার্ট হুক। আর যদি বলো যে উদ্ভিদ কোষের মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস অস্তিত্বকে দেখতে পাইছে, সেটা হচ্ছে রবার্ট ব্রাউন। আর যদি আমাদেরকে বলে যে এই কোষের মধ্যে সজীব কোষ ঝিল্লি বা সজীব কোষকে প্রথম কোষে পর্যবেক্ষণ করছে, তাহলে আমরা বলবো অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। এই 3টা কথা আবার একটু রিমাইন্ড করে দিলাম তোমাদেরকে। আর কোষ কাকে বলে? কোষ হচ্ছে জীবদের গঠনগত এবং কার্যগত একক। গঠনগত কার্যগত যা বলছি মাথায় রাখবো। তারপর হচ্ছে কোষের বৈশিষ্ট্য। কোষের বৈশিষ্ট্যের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আমরা পড়ছি, যে কোষ সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠবে, কোষের বিপাক হবে, কোষ হোমিওস্টেসিস বজায় রাখবে, কোষের একটা নির্দিষ্ট সম্পর্কে কোষের মৃত্যু হবে ন্যাক্রোসিস এবং অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। এটা এরপর হচ্ছে তোমার এগুলো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। কোষ অঙ্গাণু। কোষ অঙ্গাণু বলতে কাদেরকে বোঝায়? যেগুলো সাইটোপ্লাজমের মধ্যে থাকে, কার্য সম্পাদন করতে পারে। তারপরে হচ্ছে তোমার যেগুলো হচ্ছে যে এইটাই মেনলি হচ্ছে যে কি কার্য সম্পাদন করতে পারে, আর হচ্ছে যে সাইটোপ্লাজমের মধ্যে থাকে, সজীব। এই টাইপের যে ছোট ছোট জিনিসগুলো নিয়ে পুরো সেলটা তৈরি হয়েছে, তাদেরকে আমরা বলবো কোষ অঙ্গাণু বা সেল অর্গানেলি। এগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, জীবনের জন্য অপরিহার্য একটা বৈশিষ্ট্য, জীবনের জন্য অপরিহার্য। এগুলো হচ্ছে যে কি কি আছে? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই ছোট ছোট যেগুলো নিয়ে হচ্ছে সেলটা গঠিত, এগুলো বলা হয় সেল অর্গানেলি। অর্গানেলি মানে অঙ্গাণু, ছোট ছোট এই অঙ্গাণুগুলো মিলে একটা বড় অঙ্গ তৈরি হয়। তারপর হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। সাইটোলজি, সাইটোলজি মানে কি? সাইটোলজি যেখানে জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে অধ্যয়ন করা হয়, ঠিক আছে, যে জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে অধ্যয়ন করা তাকে বলা হয় কোষবিদ্যা বা সাইটোলজি। তো কোষবিদ্যার মধ্যে মেইনলি আমাদের কি নিয়ে আলোচনা করা হয়? কোষের প্রকারভেদ, কোষের গঠন, কোষের কাজ, এই সবগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়। এরপর আমরা আলোচনা করছি কোষতত্ত্ব বা সেল থিওরি। সেল থিওরি কে দিয়েছেন? এসএসবি, সোয়ান, স্লেডেন, ভার্চু। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমরা আরেকটা জিনিস পড়ছি, কোষতত্ত্ব বলতে আসলে কি বোঝায়? কোষের বৈশিষ্ট্যগুলাই। কোষ হচ্ছে মৌলিক একক, গঠনগত একক, কার্যগত একক, ঠিক আছে, এই জিনিসগুলাই, জিনগত একক, এই জিনিসগুলো হচ্ছে কোষতত্ত্বের মধ্যে আসছে। তারপরে কোষের আয়তন। কোষের আয়তনের মধ্যে আমরা পড়ছি সবচেয়ে ছোট কোষ বলা হয় মাইক্রোপ্লাজমা বা পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আর সবচেয়ে বড় কোষ হচ্ছে এক উটপাখি, মনে রাখবা, উটপাখির ডিম। ঠিক আছে, উটপাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ। আর উদ্ভিদ কোষের মধ্যে এক কোষই সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হচ্ছে অ্যাসিটাবুলারি, এক কোষই অ্যাদি, মনে রাখবা। আর বহুকোষ সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হচ্ছে র্যামি বা বোমেরিয়া নিবিয়া। তারপর হচ্ছে যে কোষের আয়তনের মধ্যে আবার মানব দেহের সবচেয়ে দীর্ঘ কোষ যদি তোমাদের জিজ্ঞেস করে, সেটা কি? সেটা হচ্ছে মোটর নিউরন, যেটা হচ্ছে 1.37 মিটার লম্বা। তারপর হচ্ছে এটা হচ্ছে কোষতত্ত্ব নিয়ে, কোষ আয়তন নিয়ে আমি একটু সামারি করতেছি আর কি। কোষের প্রকারভেদ।
কোষের প্রকারভেদ হচ্ছে কাজের ভিত্তিতে আমরা কোষকে দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে উদ্ভিদ কোষ। দেহকোষ যেটা, দেহকোষ হচ্ছে যে কি, জনন কোষ ছাড়া বাকি যত কোষ আছে সবগুলো হচ্ছে দেহকোষ। দেহকোষ হবে ডিপ্লয়েড আর জনন কোষ হবে হ্যাপ্লয়েড। জনন কোষ হচ্ছে শুধু জনন কাজ অনুসরণ করে, দেহকোষ বিভাজিত হয় মাইটোসিস প্রক্রিয়ায়, জনন কোষ বিভাজিত হয় মিয়োসিস প্রক্রিয়ায়। দেহকোষ মিয়োসিস প্রক্রিয়া বিভাজিত হতে পারে, তবে হচ্ছে যে মেইনলি বৃদ্ধিটা ঘটে হচ্ছে যে মাইটোসিস প্রক্রিয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে যে মোটামুটি, আর কোষের প্রকারভেদের মধ্যে আরেকটা হচ্ছে যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এই দুইটার মধ্যে ডিফারেন্স আমরা সবার শেষে পড়ছি, যে উদ্ভিদ কোষের মধ্যে হচ্ছে যে কোষ প্রাচীর থাকবে, প্রাণী কোষে থাকবে না। উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকবে, প্রাণী কোষে থাকবে না। উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকবে, প্রাণী কোষে থাকবে না। আবার প্রাণী কোষে একটা জিনিস থাকে যেটা উদ্ভিদ কোষে থাকে না, সেটা হচ্ছে সেন্ট্রোসোম। আর দুজনের সঞ্চিত বস্তু হচ্ছে আমরা হচ্ছে প্রাণী, আমাদের সঞ্চিত বস্তু হচ্ছে গ্লাইকোজেন, আর উদ্ভিদের সঞ্চিত বস্তু হচ্ছে স্টার্চ। এ হচ্ছে তোমাদের পুরাটা সামারি করে দিলাম। এ হচ্ছে এখন আজকের ক্লাস থেকে কোনো ব্যাখ্যামূলক কোশ্চেন বা কোনো ওয়ার্ডের মানে না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারো, না হলে এখানেই শেষ করে দিবে ইনশাআল্লাহ। 1 মিনিট সময় জিজ্ঞেস করার। আর তোমরা যদি সবগুলো জিনিস বুঝে থাকো তাহলে আমাকে বলো যে ক্লিয়ার, তাহলে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ। ক্লাস নোটগুলো তোমরা হচ্ছে যে এই আমাদের এই ফেসবুক গ্রুপে সাবমিট করবা, ঠিক আছে। আমি তো তোমাদেরকে ঘোষণা দিছিলাম যে যার নোটটা ভালো হবে তাকে অবশ্যই পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। আর নোট দেখে অন্যরা ক্লাসের প্রতি আগ্রহী হবে, ঠিক আছে। আস্তে আস্তে ক্লাস করতে আগ্রহী হবে। দেখো সবারই হুঁশ ফিরে, ঠিক আছে, কিন্তু দেরি হয়ে যে হুঁশ ফিরতে, ঠিক আছে। তোমরা যদি মানে একটা নিজের মধ্যে একটা কনসিস্টেন্সি মেনটেন করো, নিয়মিত ক্লাস করো, নিজেই নিজের লেভেল দেখবা, ঠিক আছে। দেখবে যে আস্তে আস্তে জানতেছো, উপরে উঠতেছো, অন্যদেরকে পিছনে ফেলতেছো, এটা। ওকে, ঠিক আছে জোবায়ের। ওকে, বনফুল, ঠিক আছে। বনফুলের নাম তো জানা হলো না, নাকি বনফুলি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নোট হচ্ছে যে তোমরা নোট করে ছবি তুলে হচ্ছে যে আমাদের গ্রুপে পোস্ট করবা। গ্রুপে পোস্ট করলে আমি অ্যাপ্রুভ করে দিব, ঠিক আছে। নোটগুলো খাতায় লিখবা, ছবি তুলে গ্রুপে পোস্ট করবে, এটাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ইমতিয়াজ, গুড। সৌম্য বসাক, গুড, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে যে এখানেই শেষ করি, অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে কিন্তু থাকবা, ঠিক আছে। রুটিন দেখে যদি কালকে ক্লাস থাকে তাহলে অবশ্যই কালকে ক্লাস থাকবা, ঠিক আছে। যারা ছিলা অনেকের সাথে পরিচিত হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই থাকবা কালকে ক্লাস। ওকে, আসসালামু আলাইকুম।